documents আজকে তারিখ হলো 30 আগস্ট না? জি স্যার। 30 হ্যাঁ, আজকে আমার সর্বশেষ যে চ্যাপ্টার আমি বাদ রেখেছিলাম, 5th চ্যাপ্টার। ফিফথ চ্যাপ্টারে মূলত আমরা আসলে অ্যানোভা যেটাকে বলি, তো আমরা অ্যানোভা 1 ওয়ে এবং 2 ওয়েও করা যায়, যেটাকে আমরা বলি অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, এটাকে সংক্ষেপে আমরা অ্যানোভা বলি। তো আমরা 1 ওয়েটা শিখবো আসলে। আর অ্যানোভার অঙ্কটা একটু বড়। আমি একবার ভেবেছিলাম যে অ্যানোভার অঙ্কটা যেহেতু বড়, ইউনিভার্সিটি খুলে গেলে আমি ফিজিক্যাল ক্লাসরুমে তোমাদেরকে এটা পড়াবো। তো পরে দেখলাম সরকার আবার অক্টোবরের 3 তারিখ পর্যন্ত তোমার বাড়ালো। তো সেই কারণে পরে আবার আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম, পরে ভাবলাম যে না, আমি তোমাদের ক্লাসটা নিয়েই নিই। তো যাই হোক, তার এই ধারাবাহিকতায় আমার, তবে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা কিন্তু পড়াশোনার মধ্যে থাকিও, কারণ ইউনিভার্সিটি খুলে গেল 15 দিনের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে, তখন কিন্তু পড়বা মহা বিপদে, মাথায় রেখে। তোমরা এই সময়গুলো নষ্ট করো না, তোমরা পড়াশোনা করো। এবং আমি আরো বলি, খালি একাডেমিক পড়াশোনা না, অফ দ্য রেকর্ড পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স একটা করে বাসায় রাখো, দুইটা একটা করে হলেও ভোকাবুলারি শিখো, তার সিনোনিম শেখো, অ্যান্টোনিম শেখো, এগুলো তোমাকে অনেক দূর নিয়ে যাও। আমি আজকে কথাটাই বললাম, তুমি খালি ফলো করে দেখো, একসময় আমাকে তুমি এটার ফিডব্যাক দিবে যে স্যার ওই পরামর্শটা শুনে স্যার অনেক উপকৃত হয়েছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এবার শুরু করি। দেখো, বলা আছে, আমি জানি না ওই আমার সাইদ আসো কিনা, সাইদ রেকর্ডিং শুরু করো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো দেখো, প্রথম যে কয়েকটা লাইন আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি, সবটা করতে পারিনি। দ্য জেড অ্যান্ড টি টেস্ট, আমরা অলরেডি এই দুটো টেস্ট কিন্তু করে এসেছি। আমরা বলেছি যে এই দুটোই কিন্তু হাইপোথেটিক্যাল টেস্ট, যেটাকে আমরা প্যারামেট্রিক টেস্ট। তো টি টেস্ট আমরা করেছি স্মল স্যাম্পল সাইজের ক্ষেত্রে, তথা 30 অথবা তার চেয়ে যদি বিলো হয় বা স্মলার হয় স্যাম্পল সাইজ, সেক্ষেত্রে আমরা টি টেস্ট করেছি। আর জেড টেস্ট আমরা করেছি যদি আমার স্যাম্পল সাইজ 30 উপরে হয়। হ্যাঁ, আচ্ছা, ওই দুই টেস্টের মাধ্যমে বলা হলো যে জেড টেস্ট এন্ড টি টেস্ট allow us to compare differences between two group means। খেয়াল করে দেখো, ওখানে কিন্তু দুইটা গ্রুপ মিনস এর মধ্যে কম্প্যারিজনটাকে সেটা অ্যালাউ করেছে। অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স তথা অ্যানোভা বলছে is an extension of the t-test and allows us to compare more than two means simultaneously। তাহলে দেখো, টি টেস্টের এক্সটেনশন, বাট এই টেস্টের মাধ্যমে আমাকে দুই বা ততোধিক, তার মানে 3 ধরো মিনিমাম, বা 3-এর অধিকও হতে পারে কখনো, সাইমালটেনিয়াসলি তুমি ধরো 3টা গ্রুপ মিনের মধ্যে যুগপৎ ভাবে, মানে একই সময়ে তুমি কম্পেয়ার করতে পারো। এই যে টু ডিটারমিন
স্যার আপনার ভয়েসটা আর একটু জোরে শোনার বুদ্ধি আছে কি? আচ্ছা, আমার শোনা যাচ্ছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। ওকে ওকে, আমি মানে মাইক্রোফোনটা যদি কাছে আনা যায়। আচ্ছা ওকে ওকে, মাইক্রোফোন কাছে নিলাম। এক্সকিউজ মি। তো যেটা বললাম, অ্যানোভা টি টেস্টের একটা এক্সটেনশন। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি একটু খেয়ে নেই। আচ্ছা, এবার দেখো শোনা যায় কিনা। তো যেটা বললাম, দুইয়ের অধিক গ্রুপ মিনের মধ্যে যুগপৎ ভাবে আমরা কম্পেয়ার করার মাধ্যমে টু ডিটারমাইন, আমরা নির্ধারণ করার চেষ্টা করব whether any differences among two or more of them are greater than would be expected by chance. আচ্ছা, এখন আমরা বাই চান্স তো বুঝি না, মানে যেটা দৈব ক্রমে, মানে ওটা ক্যালকুলেটেড না। যেমন সহজ ভাবে তোমাকে বুঝাই, ধরো তুমি দুটো চাকরি পেয়েছো, একটা বিসিএস ক্যাডার, একটা ইউনিভার্সিটি টিচার। এখন তুমি দুটোর থেকে যে কোনো একটা তোমার পছন্দ করে সেটাতে তুমি যোগদান করলে, এটা কি বাই চান্স না বাই চয়েস? বাই চয়েস। বাই চয়েস, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তো এটা বাই চান্স নয়, কিন্তু আমি কয়েকটা পরীক্ষাই দিতেছি, যে হঠাৎ করে একটাতে রিটেনে দেখলাম, আবার সিস্টেম করে কোনো এক জায়গা থেকে ফোন করানোর একটা ব্যবস্থা আমার হয়ে গেল, চাকরিটা হয়ে গেল। আমি কিন্তু ভালো মতো বুঝিও নাই যে এটা আমার হয়ে যাবে। তা ওটা অনেক সময় ওটা হয়ে যায় যে বাই চান্স আমার হয়ে গেল। পরীক্ষা দিলাম কয়েকটা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তো দেখলাম একটাতে হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। তো বলছে আমরা রিয়েলি দেখার চেষ্টা করবো টু ডিটারমিন whether any differences among two or more of them are greater. যে তিনটা গ্রুপ মিন তো থাকবে, তিনটার মধ্যে কোনো একটার অথবা দুটো গ্রুপ মিনের যে ডিফারেন্স আছে, তা আমি যে এক্সপেক্ট করি যে বাই চান্স ডিফারেন্সটা কিরকম হতে পারত, তার চেয়ে গ্রেটার কিনা, বড় কিনা। যদি ডিফারেন্স থাকে তার চেয়ে বড়, তাহলে বুঝতে হবে যে ইয়েস, আমার অঙ্কের রেজাল্ট ঠিকই আছে, এবং তাহলে আমার হাইপোথেটিক্যাল ডিসিশন আমি নিতে পারবো। তোমরা খেয়াল করে দেখো, আমরা হাই স্কোর পড়ানোর সময়ও বলেছিলাম, যদি এক্সপেক্টেড এবং অবজার্ভ ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য 0 হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে না, আমার এই দুই ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই। যদি দেখি পার্থক্য আছে, তাহলে বুঝতে হবে সম্পর্ক আছে। পার্থক্য যত বড় হবে, সম্পর্ক তত স্ট্রঙ্গার হবে। তো এইটা হলো লজিক আসলে হাইপোথেটিক্যাল টেস্ট। এইখানেও বলছে যদি তিন গ্রুপ মিনের মধ্যে আমরা ক্যালকুলেট করে দেখি কোনো পার্থক্য নেই, তাহলে বুঝতে হবে যে না, আমার আসলে এই অঙ্ক করাটাই বৃথা। আমার হাইপোথেসিসের মধ্যে মানে আমার যে ভেরিয়েবল গুলো আছে তার মধ্যে কোনো সম্পর্ক নাই, এবং একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের উপর কোনো প্রভাব বিস্তার করে না।
তো এটা হলো অ্যানোভা। তো মূল বিষয় হলো আমরা অ্যানোভার মাধ্যমে আসলে দুটোর বেশি গ্রুপ মিনকে কম্পেয়ার করার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি তার মধ্যে কোনো গ্রুপ মিন অন্য গ্রুপ মিনের চেয়ে গ্রেটার কিনা, মানে পার্থক্যটা অধিকতর গ্রেটার কিনা, এক্সপেক্টেড যে পার্থক্য হওয়ার কথা ছিল তার চেয়ে। এটা বলছে দেখো দেয়ার আর মেনি ফর্মস অফ অ্যানোভা, আমরা তার মধ্যে শুধু একটা আলোচনা করবো। দেখো পরের লাইনে আমি বলেছি যে ইন দিস চ্যাপ্টার we will examine the most basic form of ANOVA, one way analysis of variance তথা one way ANOVA। বললো in one way ANOVA we are interested in the mean values of an interval or ratio, interval or ratio তাহলে আমার ডাটা কি হইতে হবে, দেখো ইন্টারভেল অর রেশিও লেভেল ডাটা হতে হবে। আচ্ছা বলছে যে we are interested in the mean values of an interval or ratio level independent variable within different categories, usually 3 or more of an independent variable। তাহলে দেখো ওয়ান ওয়ে অ্যানোভা কোনটাকে আমরা বলবো, তাহলে দেখো বললাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু এই যে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি হতে পারে 3 or more। দেখো খেয়াল করো, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে কিন্তু একটা আসলে। দেখো উই আর ইন্টারেস্টেড ইন দ্য মিন ভ্যালুজ অফ অ্যান ইন্টারভেল অর রেশিও লেভেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা কিন্তু মাথায় রেখো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? একটা। সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হতে হবে, শর্ত কি? শর্ত হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে হবে ইন্টারভেল অর রেশিও লেভেল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি কয়টা হতে হবে, যে বলছে ইউজুয়ালি 3 or more। তাহলে তুমি অঙ্কের যদি বৈশিষ্ট্য এইটা দেখো যে আমার একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তাহলে সেটা ইন্টারভেল এবং রেশিও লেভেলের, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা বাট তার ক্যাটাগরি 3টা অথবা তারও বেশি। আমি কি বুঝতে পারলাম? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কথাটুকু মাথায় রাখা, না হলে কিন্তু তোমার আবার অ্যানোভার অঙ্ক চিনতে তোমার ভুল হয়ে যেতে পারে। স্যার আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলি। বললাম ওয়ান ওয়ে অ্যানোভা আমি চিনবো কিভাবে? আমি চিনবো ইন্টারভেল এবং রেশিও লেভেলের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই হবে, এবং সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আমার লেভেল অফ মেজারমেন্ট কি হবে, হয় ইন্টারভেল লেভেলের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে আর না হলে রেশিও লেভেলের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একটা হবে, কিন্তু তার ক্যাটাগরি হবে 3 অথবা তারও অধিক। আমি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, তাহলে আমি সামনে আগাবো। জি স্যার। ওকে, এবার দেখো আমার অ্যাসাম্পশনস অফ অ্যানোভা গুলো কি। এক নম্বরে বললো ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম স্যাম্পলস, এটা তো ট্রু, আমার স্যাম্পল র্যান্ডমলি ফ্লো হতে হবে। 2 নম্বরে বললো আমার ভেরিয়েবল গুলো কি হবে, ইন্টারভেল অর রেশিও লেভেলে মেজারকৃত হতে হবে। 3 independent subjects in each group, not the same subjects tested twice and not matched subjects। মানে কথা বুঝো, আমি যদি এক গ্রুপে বিলং করি আর এক গ্রুপে আমি থাকতে পারবো না, কথা বুঝছো? সো ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্টস ইন ইচ গ্রুপ। আমরা বুঝতেই পারতেছি এই অঙ্কে 2 এর বেশি গ্রুপ হবে, 3 হবে মিনিমাম, উপরে 4ও হতে পারে, 5ও হতে পারে, হোয়াটএভার। কিন্তু নরমালি আমরা স্টুডেন্টদেরকে করাই 3টা গ্রুপ নিয়ে।
কারণ এর বেশি স্টুডেন্ট আসলে পরীক্ষা ফলো করতে পারে না। 5 বললো হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স এর মধ্যে মোটামুটি একটা হোমোজেনিটি থাকবে। 5 হলো নরমাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। ইয়েস, ডিস্ট্রিবিউশনটা নরমালি ডিস্ট্রিবিউটেড হবে, কারণ হলো আমি যে পপুলেশন থেকে স্যাম্পল ড্র করব সেই পপুলেশন আমার নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। আমরা জানি যে এর আগেও বলেছি, যদি পপুলেশন সাইজ 120 এর উপরে যেতে থাকে তখন সেটা নরমালি ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে আমি 5টি অ্যাসাম্পশনস আমি পেয়ে গেলাম। এবার আসো আমরা পরের পেজে যাই। এইখানে দেখো একটা কথা বলা আছে যে বেসিক লজিক অফ অ্যানোভা। তো যাক, প্রথমত একটা লজিক আমরা বুঝতে পারি। দেখো এখানে বলেছে অ্যানোভা ইজ বেসড অন এ কম্পারিজন of two sources of variance in the sample groups. এই যে দুইটা গ্রুপ তুমি পাবে, এটা হলো বিটুইন, একটা উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স। তাহলে দেখো কি পাচ্ছ, একটা বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স তুমি পাবে আর একটা উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স তুমি পাবে। So the between group variance is often referred to as the explained variance. তাহলে বিটুইন গ্রুপ আর একটা উইদিন গ্রুপ। আমি আগে প্রথমে বিটুইন গ্রুপ আর উইদিন গ্রুপ তোমাকে একটু ধারণা দেই। যেমন ধরো তোমরা এখন 5th সেমিস্টার স্টুডেন্ট, তোমাদের মধ্যে যদি আমি পার্থক্য দেখতে চাই, এটা হবে উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স, কারণ তোমরা একে সেমিস্টারে। আর বিটুইন হলো তোমরা এবং তোমাদের সিনিয়র ব্যাচের মধ্যে যদি আমি দেখতে চাই ভ্যারিয়েন্সটা। বুঝা গেল? স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, মানে উইদিন আর বিটুইন। উইদিন মানে সমগোত্রীয়র মধ্যে যদি আমি কোনো ভ্যারিয়েন্স দেখতে চাই, ভেদাঙ্ক। আচ্ছা, তো উইদিন মানে বললাম যে তোমরা যে সেমিস্টারে এখন বিলং করো, তোমরা 5th সেমিস্টার তোমরা বললা, তোমাদের মধ্যে যদি আমি ভ্যারিয়েন্সটা দেখতে চাই তাহলে এটাকে বলবো আমরা উইদিন। আর বিটুইন হলো তোমরা এবং তোমাদের জুনিয়র ব্যাচ অথবা তোমরা এবং তোমাদের সিনিয়র ব্যাচ, তার মধ্যে যদি আমরা ভ্যারিয়েন্স দেখতে চাই ওটা হলো বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স। এম আই ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, দেখো এবার বললো বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স কে, মানে তোমার এবং তোমার উপরের ব্যাচ বা নিচের ব্যাচের মধ্যে যদি ভ্যারিয়েন্স দেখা হয়, ওটাকে অনেক সময় বলা হয় এক্সপ্লেইনড ভ্যারিয়েন্স, বিকজ it is accounted for excuse me, by the grouped or categorized variable. The within group variance is often referred to as the unexplained variance. দেখো ওইটাকে এক্সপ্লেইনড বললো কারণ তোমরা দুইটা ক্যাটাগরি আলাদা, দুইটা ব্যাচ তোমরা আলাদা, সো এটা এক্সপ্লেইনড, ওটা একেবারে চিন্তিত ভাবে বা সুস্পষ্ট ভাবে এক্সপ্লেইন করা যায়। কিন্তু তোমাদের মধ্যে যদি আমরা ভ্যারিয়েন্স দেখতে চাই, ওটাকে অনেক সময় বলা হয় unexplained variance, because it is that proportion of the variance left unexplained by the groups. তাহলে যেটা উইদিন, সেইখানকার ভ্যারিয়েন্সটা অনেক সময় আনএক্সপ্লেইনড থাকে। যাই হোক, the first of যেহেতু স্যার অনেক জনের মধ্যে এই জন্য কি আনএক্সপ্লেইন? না, আসলে না সমগোত্রীয়, এই জন্য তো আলাদা করা যাচ্ছে না। সমগোত্রীয় কাছাকাছি এই ধরনের, ওই জন্য হয়তো বা এটাকে আনএক্সপ্লেইন তারা বললো। আচ্ছা, এরপরে দেখো বলছে the first of these sources of variance is an estimate of the variance between the group means. It would be more grammatically correct to say among the groups, but between is the convention.
if there is no difference between the means other than that attributable to chance, the null hypothesis is true. Yes, আমার এই লাইন দুটো ইম্পর্টেন্ট। বললো যে if there is no difference between the means other than that attributable to chance, দেখো বলছে যে আমার যদি মিনগুলোর মধ্যে কোনো পার্থক্য না থাকে, বললো যে আদার দ্যান অ্যাট্রিবিউটেবল টু চান্স। এখন বাই চান্সের কথা কিন্তু আলাদা, বাই চান্সের কথা আলাদা। একটা মিনিট আমাকে একটু এক্সকিউজ। হ্যাঁ, যেটা বললাম যে আমার যদি ডিফারেন্স ক্যালকুলেট করে সুচিন্তিত ভাবে আসে, তখন আমার বুঝতে হবে যে যদি ডিফারেন্স না থাকে তাহলে দা নাল হাইপোথিসিস ইজ ট্রু, আর যদি ডিফারেন্স থাকে তাহলে আমরা বলবো যে ইয়েস আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করলাম। এইটা এইখানের ব্যাপারটা হলো যে আমার ডিফারেন্স আছে কি না সেটার উপর নির্ভর করবে। তো যাই হোক, বললো যে দা second source of variability is due to differences among the individual observations within the groups. Thus, in ANOVA, we are examining a ratio. As a dual line important. Thus, in ANOVA, we are examining a ratio of within. স্যার আগের অংশটুকু আরেকবার একটু লাগতো, ক্লিয়ার না। আচ্ছা, ওকে। আমি যেটা বললাম, আমরা এখানে দেখার চেষ্টা করতেছি দুই গ্রুপ ভ্যারিয়েন্সের মধ্যে আমরা আসলে পার্থক্য দেখার মাধ্যমে আমরা এখানে সিদ্ধান্ত নেব। তো বললো যে কিন্তু স্যার অ্যানোভা তো 3 গ্রুপ ছিল সর্বনিম্ন, 2 গ্রুপ কেন? ওটা না, ব্যাপারটা হলো 3 গ্রুপ মানে হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি 3টা। কথা বুঝো? কিন্তু আলটিমেটলি আমরা অ্যানোভাটা পাই, তুমি দেখবা যে যখন সূত্রটা দেখবো যে নিচে দেখো এফ আছে, ওই যে এফ সমান সমান দেখো বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স উপরে, নিচে হলো উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স। তোমরা দেখতে পাও কিনা আমি জানি না। এই যে এই জায়গাটা দেখো, এই যে এফ দেখছো? স্যার দেখি। হ্যাঁ, এইখানে দেখো বেসিক্যালি অনেকগুলো ক্যালকুলেশন হওয়ার পরে এই এফ এ এসে দাঁড়িয়ে যাবে যে শেষে গিয়ে তুমি দেখবা যে আমরা বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স কে ভাগ দেব উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স দ্বারা, দেওয়ার পরে যে রেজাল্ট আসবে সেটাই আমাদের ক্যালকুলেটেড ভ্যালু। তো যাই হোক, কিন্তু তার আগে আমরা হয়তো বা অনেক ধরনের ক্যালকুলেশন করে আসবো, অঙ্কটা একটু বড়, ওই জন্যই ওরা কিন্তু বলতেছে যে ওই যে দেখো একটু আগেও যেটা বললো যে আমার তাহলে সোর্স অফ ভেরিয়েবিলিটি বা স্যার আমি বলছিলাম যে ডেফিনেশনে আপনি বুঝাইলেন না যে অ্যানোভা আমাদের অ্যালাউ করে 2 এর বেশি, আর টি টেস্টের এক্সটেনশন এটা সেইটা বলতেছি। আসলে কি 2 এর বেশি কি গ্রুপ থাকবে, না আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের শুধু ক্যাটাগরি 2 এর বেশি থাকবে? মূলত আমার গ্রুপ কি দুটাই? না, ব্যাপারটা হলো তোমাকে আমি বলি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি 2 এর অধিক থাকবে। তার মানে তুমি এটা বলতেই পারো যে আমার গ্রুপ 3টা, বাট আলটিমেটলি অঙ্কের যে লজিক, সেই লজিকে অনেকগুলা ক্যালকুলেশন করার পরে শেষে গিয়ে এফটা নির্ধারিত হয় আমার এই যে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স আর উইদিন গ্রুপ ভ্যারিয়েন্সের রেশিওর মাধ্যমে। এই যে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্সকে ভাগ দিব উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স দ্বারা। আমি কি বুঝাইতে পারলাম? মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি 3টা হবে, মানে গ্রুপেই কিন্তু 3টা। হ্যাঁ, বাট এইখানে কিন্তু আমরা মানে ব্যাপারটা এমন ছিল, আমার তো বিটুইন গ্রুপ তো সেই ক্ষেত্রে যখন 2টা আলাদা গ্রুপের মধ্যে আমি ক্যালকুলেশনটা করলাম, আর উইদিন তো আমি একটা সমগোত্রীয়র মধ্যেই করতেছি। তো বেসিক্যালি ওই বিটুইন এর 2টা পার্ট মিলে আপনি 3টা বলতেছেন। বিটুইন এর মধ্যে কিন্তু তুমি দেখবা ওই 3 গ্রুপেরই পার্থক্য ওইখানে গিয়ে আবার হয়ে যাবে।
আমার এখন 3টা গ্রুপ থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের 3টা ক্যাটাগরি তো থাকবে না? ওই 3 ক্যাটাগরির পার্থক্য মিলাই কিন্তু ওই যে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স হয়ে যাবে, ওই যে উপরে গিয়ে হাজির হয়ে যাবে, তুমি দেখবে। কথা বুঝছো? ওই ক্যালকুলেশনের পরে তুমি দেখবা বুঝে যাবা। আর উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স তুমি দেখবা ম্যাথ করলেই বুঝতে পারবো, তাই না? হ্যাঁ, এবং 3টা গ্রুপের প্রত্যেকটারই তোমার উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স বের হয়ে সেইগুলো আবার এসে পুঞ্জীভূত হবে এই যে উইদিন গ্রুপ ভ্যারিয়েন্সের মধ্যে নিচে একদম শেষে। পরে এই দুইটা রেশিও করার মাধ্যমে আমরা এফ এর রেজাল্টটা পেয়ে যাব। তো যাই হোক, এখন তাহলে ওই জন্যই বললো যে আমাদের আসলে সোর্স অফ ভ্যারিয়েন্স হলো দুটো, একটা হলো বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স আর একটা উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স। তো সেক্ষেত্রে দেখো আমি বললাম thus in ANOVA we are examining a ratio of within group variance to between group variance. That's true. The null hypothesis testing is the equivalence of these two sources of variance is tested with the F distribution. The F is capitalized because it is named after its founder. ওই লোকের নাম ছিল রোনাল্ড ফিশার, ওই জন্য আমরা F distribution বলি। F distribution বললেই ANOVA বোঝানো হয়। আচ্ছা, the logic of ANOVA is that if the variance between groups is significantly greater than, এই যে দেখো চমৎকার আর একটা কথা এখানে বললাম, একটু দাগ দেন না দেখতে। আচ্ছা, দেখো এই যে লজিক অফ ANOVA আমি যেটা বললাম, is that if the variance between groups is significantly greater than the variance within the groups, তাহলে এখানে একটু বুঝবার বিষয় যে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স যদি আমার গ্রেটার হয়, এই যে উপরে যেটা আছে রাইট, এটা যদি বড় হয় তাহলে কি হবে দেখো, এই যে ভ্যারিয়েন্স উইদিন দ্য গ্রুপস, দ্য পপুলেশনস ফ্রম হুইচ দ্য গ্রুপস কেম ক্যান অলসো বি কনসিডার্ড টু বি ডিফারেন্ট উইথ রিগার্ড টু দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখো বলছে যে তাহলে আমি বুঝবো যে যদি আমার বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স উইদিন গ্রুপ ভ্যারিয়েন্সের চেয়ে বেশি হয় তাহলে the population from which the groups came can be considered to be different. Yes. যে আমার যে স্যাম্পল আমি ড্র করেছিলাম যে পপুলেশন থেকে, তাহলে আমি বুঝতে পারবো যে ইয়েস এই স্যাম্পল গুলো আসলে ডিফারেন্ট স্যাম্পল, এরা একই স্যাম্পল দুই জায়গায় অন্তর্ভুক্ত নয়, তাহলে আমাদের রেজাল্টটা হয়তো ভালো হবে। যে উইথ রিগার্ড টু দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মেজার করার ক্ষেত্রে আমি তখন বলতে পারবো যে ইয়েস আমার যে পপুলেশন থেকে আমার স্যাম্পল গুলো এসেছে তারা আসলে ডিফারেন্ট, এবং এটার উপর ভিত্তি করে একটা মিনিংফুল ক্যালকুলেশন করা যাবে। তো যাই হোক, এবার আসো তুমি দ্য আইডিয়া অফ ভ্যারিয়েন্স, এই যে ভ্যারিয়েন্সের একটু সংজ্ঞা এখানে দিয়েছে দেখো, এই যে আইডিয়া অফ ভ্যারিয়েন্স এখানে তুমি দেখো যে variance refers to the extent to which individuals, objects or scores differ from the grand mean of a sample. এটা তোমরা অন্য জায়গায় হয়তো পড়ে আসছো, ভেদাঙ্ক বলতে কি বোঝায়, আরেকবার এখানে একটু ডেফিনেশন দিল, কারণ তুমি হয়তো বা এই ভ্যারিয়েন্সকে অন্য নামে বলে আবার ভেরিয়েবিলিটি। তাহলে ভেরিয়েবিলিটি বলতে বোঝায় যে গ্র্যান্ড মিন। ধরো গ্র্যান্ড মিন মানে কি, ধরো 3টা গ্রুপ আছে, প্রথম গ্রুপ যা নাম্বার পেয়েছে তার মিন হলো 50, পরের গ্রুপ যা নাম্বার পেয়েছে তার মিন হলো 52, পরের গ্রুপ যা নাম্বার পেয়েছে তার মিন হলো 54। তাহলে গ্র্যান্ড মিন কত হবে বলো তো দেখি? 50 যোগ 52 যোগ 54, যোগ করে যা হবে তাকে 3 দ্বারা ভাগ দিবা, দিলে যেটা বের হবে সেটা গ্র্যান্ড মিন। তাহলে গ্র্যান্ড মিন কত হবে বলো তো? 55 না, 50 52 54, তারপরে মাঝামাঝি 52.5 নাকি 52 না? দেখো তো, কেউ যোগ দাও তো দেখি। 53.67। হ্যাঁ, 53.67, এটা হলো আমার গ্র্যান্ড মিন। তাহলে এই গ্র্যান্ড মিন থেকে তুমি যদি করো, তাহলে দেখো
ভ্যারিয়েন্সটা তাহলে কি রেফার্স টু দ্য এক্সটেন্ট টু হুইচ ইন্ডিভিজুয়াল, এখন আমি একটা ইন্ডিভিজুয়াল ওই গ্রুপের মধ্যে বিলং করি, তাহলে আমার নাম্বারের স্কোরটা যে ডিফার ফ্রম দ্য গ্র্যান্ড মিন অফ এ স্যাম্পল অন এ গিভেন ক্যারেক্টারিস্টিক অর অ্যাট্রিবিউট, তাহলে ওই গ্র্যান্ড মিন থেকে আমি কতটুকু ডিফার করি, কথা বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, বুঝিনি স্যার। গ্র্যান্ড মিন থেকে আমার নাম্বারটার ভেরিয়েবিলিটি কত, মানে ধরো আমি যদি নাম্বার পেয়ে থাকি 55, তাহলে তোমার গ্র্যান্ড মিন কত ছিল? 53.76, তাই না? জি স্যার। তাহলে আমার পার্থক্য কতটুকু দেখো, আমার ভ্যারিয়েন্স দাঁড়ায় গেল অল্প একটু, আমার ভ্যারিয়েন্স। আর কেউ যদি আরো বেশি দূরে থাকে তাহলে তার ভ্যারিয়েন্সটা বা ভেরিয়েবিলিটিটা হলো আরেকটু বেশি, ওইটাকেই আমরা মিন করছি এখানে। দেখো যে রেফার্স টু দ্য এক্সটেন্ট টু হুইচ ইন্ডিভিজুয়ালস অবজেক্টস অর তোমার scores differ from the grand mean of a sample on a given characteristic or attribute. The objective of social science is to determine the source of this variability. আমাদের অবজেক্টিভ হলো আমরা সোর্স অফ ভেরিয়েবিলিটি জানার চেষ্টা করব। যেমন যে তোমরা স্টুডেন্টরা একই ম্যাথ একইভাবে পড়াশোনা করিয়েছি, তোমরা একই ভর্তি পরীক্ষা দিয়ে এসেছো, তারপরেও কেন এক একজন স্টুডেন্ট এক একভাবে নাম্বার পাচ্ছে, তাহলে আমরা এই কারণটা আসলে সোর্সেস অফ ভেরিয়েবিলিটি খোঁজার চেষ্টা করি। তাহলে দেখো যে we ask questions like what is it that causes or accounts for the observed differences between this group of people and that group of people, or this individual or that individual. কথা বুঝছো যে আমরা আসলে জানার চেষ্টা করি সোশ্যাল সায়েন্সেসে এই যে এই পার্থক্যটুকু হলো, কেন হলো, কি কারণে হলো। তখন তোমাকে আমরা জিজ্ঞাসা করব যে তুমি কিভাবে পড়াশোনা করেছো, সে কিভাবে পড়াশোনা করেছে, সে কেন এ প্লাস পাইলো, তুমি কেন পেলে না। হ্যাঁ, তো সেগুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা জানতে পারবো যে ইয়েস তোমার কি কারণে এই নাম্বারের পার্থক্যগুলো হলো। তাহলে সোশ্যাল সায়েন্স আসলে কারণ জানার চেষ্টা করে। তো যাই হোক, আমার ভ্যারিয়েন্সেস এর আইডিয়া আমি দিলাম। এবার আমি যাব পরের পেজে। এই যে এইখানে তুমি দেখো আমি বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স আর উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স এর এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, কারণ অনেক সময় তোমার থিওরিতে এটা চেয়ে বসে যে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স বলতে তুমি কি বুঝো আর উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স বলতে কি বুঝো। তো তুমি সংজ্ঞাটুকু এখান থেকে লিখে নিবা। তুমি দেখো একটু আন্ডারলাইন করে রেখেছি আমি প্রথম প্যারায়, তুমি দেখতে পাও কিনা। বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স রেফার্স টু দা ভেরিয়েশন অফ গ্রুপ মিনস অ্যাবাউট দ্য গ্র্যান্ড মিন। এই যে দেখো বলছে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স বললো যে রেফার করে টু দ্য ভেরিয়েশন অফ গ্রুপ মিন অ্যাবাউট দ্য গ্র্যান্ড মিন। ইয়েস, তাহলে গ্র্যান্ড মিন থেকে গ্রুপ মিনের যে ভ্যারিয়েন্সটা সেটাকেই গ্রুপ ভ্যারিয়েন্স, বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স বলে। যেমন তুমি একটু আগে বললাম যে তোমার 53.76 হয়েছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে তোমার প্রথম গ্রুপের মিন ছিল হলো 50, তাহলে 50 থেকে ওটা মাইনাস করলে তাহলে -3.76 তুমি পাইলা হলো প্রথম গ্রুপের বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স। পরের গ্রুপ মিন ছিল আমার 52, তাহলে 52 থেকে 53 মাইনাস করলে তাহলে -1.76 তুমি পাইলা হলো পরের গ্রুপের বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স। এইভাবে আর তাহলে এরপরে তুমি আসো, তার ওখানে আরো বললো যে which of these two samples shows greater variation of group means from their respective grand means from simple observation of the figure the observer, যাই হোক এটা পরে। within group variance কি বলছে দেখো, refers to the variance of each raw score, yes, from its group mean, yes। দেখো এই যে এটা উইদিন মানে কি নিজেদের মধ্যে। এখন within group variance refers to the variance of each raw score. each raw score মানে হলো ধরো গ্রুপ 1 সেটার মধ্যে ধরো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেখানে আমি 5 জন স্টুডেন্টের নাম্বার নিয়েছিলাম ধরো স্ট্যাটিস্টিক্স এর মার্কসের। তো সেখানে আমার এই যে দেখো যে তিনটা গ্রুপ এখানে দেওয়া আছে, তুমি যদি নিচে খেয়াল করো তোমার এই যে দেখো এখানে গ্র্যান্ড মিন, এই যে গ্র্যান্ড মিন দেখো 42, এই যে গ্র্যান্ড মিন দেখো 42, আর এই যে ইন্ডিভিজুয়াল মিন দেওয়া আছে দেখো এখানে তিনটা গ্রুপ আছে। এই যে x1 এটা একটা গ্রুপ, x2 এটা একটা গ্রুপ, x3 একটা গ্রুপ। এই যে দেখো এইটার গ্রুপ মিন হলো 52, এটার গ্রুপ মিন হলো 42, এটার গ্রুপ মিন হলো 32। খেয়াল করছো? এখন আমি যে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স তোমাকে বুঝালাম, তাহলে
এই যে 52 থেকে তুমি 42 মাইনাস করলে তুমি দেখো পাচ্ছ হলো সেখানে হলো 10, তাহলে এটা হলো বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স। আর উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স মানে হলো এই যে 52 যে আমার আছে, এই 52 থেকে প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্কোর আমি মাইনাস করবো। দেখো 50, প্রথম স্কোরটা আমার কত 50, রাইট? দেখো ইটস রয় স্কোর ফ্রম ইটস গ্রুপ মিন, তাহলে 50 মাইনাস 52, তাহলে মাইনাস 2, হলো উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স। পরেরটা হলো 51 মাইনাস 52 মাইনাস 1। আমি কি বুঝাতে পারলাম? মানে এটা হলো উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স। আর বিটুইন মানে হলো এই যে গ্র্যান্ড মিন থেকে তোমার হলো ইন্ডিভিজুয়াল গ্রুপের পার্থক্য। তুমি কি আমি কি এই দুটো কনসেপ্ট বুঝাতে পারলাম? পরীক্ষার হলে কিন্তু আসে, মানে তোমার থিওরি এসে। আমি কি সামনে আগাবো? না স্যার, আগান আরেকটু ক্লিয়ার আচ্ছা, করেন ওকে। প্লিজ। দেখো আমি বললাম আমি আগে তোমার ইরেজ করে দিয়ে আমি নতুন করে যদি করি, প্রথম দেখো বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স, সেখানে বলছে রেফার্স টু দ্য ভেরিয়েশন অফ গ্রুপ মিন অ্যাবাউট দ্য গ্র্যান্ড মিন। তো আমার গ্র্যান্ড মিন আমি এখানে ক্যালকুলেট করেছি, দেখো যে 42। তাহলে বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স মানে হলো আমার এই যে 52 থেকে এইটার ভেরিয়েন্স, 42 থেকে এটার ভেরিয়েন্স, 32 থেকে এটার ভেরিয়েন্স। আমার ক্লিয়ার? এটা কিন্তু ইজি, স্যার এটা ইজি, এটা বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স। এটা গেল, এবার ক্লিয়ার ক্লিক করি একটু। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু হোল্ড করো, তো একটা মিনিট হোল্ড করো। আচ্ছা, এবার আসো। তাহলে উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স তাহলে কি আমার? তাহলে উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স আমি বললাম যে রেফার্স টু দ্য ভ্যারিয়েন্স অফ ইচ র স্কোর ফ্রম ইটস গ্রুপ মিন। র স্কোর মানে আমার প্রত্যেকটা গ্রুপের যে ইন্ডিভিজুয়াল স্কোর। এই যে আমার এইটার দেখো প্রথম গ্রুপের 50, 51 এগুলা প্রত্যেকটা একটা র স্কোর, কথা বুঝছো? তাহলে ওইগুলার ডিফারেন্স ওই গ্রুপের মিন থেকে। ক্লিয়ার? এটা হলো উইদিন। আবার তুমি থার্ড গ্রুপেরও তুমি যদি উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স বের করতে চাও, তাহলে তোমার কি হবে? এই যে দেখো 30, এই যে 30 কে মাইনাস করবা 32 থেকে, বুঝছো? আবার 31 কে মাইনাস করবা 32 থেকে, এইভাবে 32 কে। কিন্তু আসলে আমাদের এগুলা না ওরা সূত্র দিয়ে দিয়েছে, আমরা সেভাবে ক্যালকুলেট করে পেয়ে যাবো, কথা বুঝতে পারছো? বাট আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে দেখো আমার আগের পেজটা একটু দিবেন। হ্যাঁ বলো। ক্লিয়ার? হ্যালো, জি স্যার, আমরা স্যার আছি। ক্লিয়ার। ওকে, আমি এবার পরের পেজে যাই। আচ্ছা, এইখানে বলেছে দেখো যে অ্যাডভান্টেজ অফ অ্যানোভা মাল্টিপল টেস্ট।
এইখানে তোমার বললো যে you might wonder why we do not simply calculate separate t-tests between all possible pairs of groups. The main problem with this strategy is that it is inefficient and it could be misleading. তাহলে বলছে দেখো যে এটা যদি টি টেস্টের মানে এক্সটেনশন হয়ে থাকে তাহলে কেন আমরা ক্যালকুলেট করব না এবং পরে আরেকটার সাথে আরেকটা টি টেস্ট ক্যালকুলেট করব না, করলে তো আমরা পেয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই বইয়ের রাইটার বলতেছে যে দেখো ওইটা আসলে মিসলিডিং হবে, তুমি ওইভাবে আসলে বের করতে পারবে না। The number of pair-wise group comparisons is determined by the formula. যাই হোক এখানে একটা ফর্মুলা বলেছে, if we were comparing 4 group means we would have to run বলেছে যে 6 separate t-tests। দেখো বলছে কয়টা সেপারেট টি-টেস্ট তাহলে করতে হবে, তার একটা এক্সাম্পল দিল। যদি তুমি 4টা গ্রুপের মধ্যে কম্পেয়ার করে একটা রেজাল্ট দিতে চাও তাহলে 6টা সেপারেট টি-টেস্ট করতে হবে, যেটা অসম্ভব। মানে তোমার পরীক্ষার হলে তুমি এটা করতেই পারবে না, বা গবেষণার ক্ষেত্রেও তুমি এটা করতে পারবে না। তাহলে সেই কারণেই বললো যে তোমার তাহলে কাজ কি, যে তুমি তাহলে অ্যানোভা করো। এই যে বললো যে উইথ অ্যানোভা we have to perform only one test। তাহলে একটা টেস্টের মাধ্যমে তুমি অনেকগুলো টি টেস্টের মাধ্যমে করে যা ফলাফল পেতে তুমি একটা অ্যানোভার অঙ্ক করেই তুমি তা দিতে পারো। তো সেই কারণেই আমরা অ্যানোভা করব। যদি আমাদের কখনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি যদি 2 এর অধিক হয়, সেটা 3 হোক, 4 হোক বা 5 হোক, তাহলে আমরা তোমার তখন অ্যানোভা করব। তাহলে এইটা একটা অ্যাডভান্টেজ তুমি পেলে যে তোমার অঙ্কের কলেবর টি টেস্টের মাধ্যমে না বাড়িয়ে একটা অঙ্ক যদিও একটু বড়, বাট তুমি এক অঙ্ক কলের মাধ্যমে রেজাল্টটা পেয়ে যাচ্ছ। ফার্দারমোর, if we run 6 separate t-tests, they would not all be independent comparisons and the resulting probabilities would overlap. Yes, that's true. কারণ তুমি প্রথম আর দ্বিতীয়টার সাথে করলা, পরে কার সাথে কার করবা, তৃতীয়টার সাথে চতুর্থটার করলা, তাহলে দ্বিতীয়টা তো আবার আনটাস্টেই থেকে গেল, প্রথম আর দ্বিতীয়টা। তাহলে ডেফিনেটলি আবার ওইটাকেও তোমার কোনোভাবে ইনক্লুড করতে হবে, তাহলে ওভারল্যাপিং হয়ে যাবে, thus increasing the probability of making a type 1 error. Remember, if we are looking for a difference that is statistically significant at the 0.05 level, we would falsely reject a true null hypothesis in the long run in 1 out of every 20 comparisons. দেখো আমরা ওই যে টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর তোমাদেরকে একটা লেকচারে আমি পড়িয়েছিলাম যে টাইপ 1 এরর হবে যখন আমরা would falsely reject a true null, যে কোনো যদি একটা নাল হাইপোথিসিস ট্রু হয় সেটাকে যদি আমরা ফলসলি রিজেক্ট করি, সেটা তখন আমার টাইপ 1 এরর সংঘটিত হয়। আর 0.05 মানেই হলো 100 বার টেস্টের মধ্যে যদি 99 বার আমার কারেক্ট হয়, 5 বার আমার ভুল হতেই পারে। তাহলে সেই 5 বার যদি ভুল হয় তার মানে কি এভরি 20 টেস্টের পরে একটা টেস্ট আমার তাহলে ভুল হতে পারে। সেটাই বললো যে ইন আউট অফ এভরি 20 কম্প্যারিজনস, যদি আমার 20 কম্প্যারিজন করি তাহলে একটা কম্প্যারিজন আমার কি হতে পারে, আমি ফলসলি রিজেক্ট করতে পারি একটা ট্রু নাল। যেমন ধরো যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই যে একটা ছিল, বা যাই হোক, তখন আমরা হয়তো বলি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা হলো ট্রু নাল। এখন তুমি সেখানে
আর আরো আরো কিছু অঙ্ক থাকে যে যেখানে ধরো ট্রু নাল যদি থাকে সেক্ষেত্রে বা স্মোকিং তখন হচ্ছে যে ইজ নট ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা এইটাকে যদি তুমি করতে না পারো, হ্যাঁ, রিফিউজ বা রিজেক্ট করতে না পারো, তাহলে রেজাল্ট দাঁড়ালো যে স্মোকিং ইজ নট ইনজুরিয়াস টু হেলথ, রাইট? যদি আমি রিফিউজ করতে না পারি তাহলে আমার ম্যাথের যে আসবে রেজাল্ট, তখন আমি বুঝতে হবে যে আমার ডেটার মধ্যে হয়তো কোনো সমস্যা আছে। নর্মালি হওয়ার কথা যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো যাই হোক, অনেক সময় আমাদের ডেটার হেরফেরের কারণে আমরা ফলসফুলি অনেক নাল হাইপোথেসিসকে রিজেক্ট করতে ব্যর্থ হই। সো সেই কথাটাই এখানে বলেছে। তো এনিওয়ে, আমরা একটা অসুবিধা হতে পারে অনেকগুলো টিচার যদি আমরা করি সেক্ষেত্রে রেজাল্ট ওভারল্যাপ হতে পারে, এবং সেই সমস্যা থেকে উদ্বিগ্নের জন্য আমরা অ্যানোভা একটা টেস্ট করার মাধ্যমে সেটা করতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট কথা। এবং একটা মিনিট আমাকে এক্সকিউজ করতে। স্যার কথাটা আবার একটু বলবেন, বুঝতে পারিনি। আচ্ছা, আমি তোমাকে যেটা বললাম যে এমনি আমরা এটা তো বুঝি যে 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স বলতে কি বোঝায়, রাইট? 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স বলতে বোঝায় আমি যে কম্পারিজনের মাধ্যমে টেস্ট করতেছি, আমি 100 বার যদি কম্পারিজন করি তাহলে আমার 5 বার ভুল আসতে পারে। তা 5 বার ভুল আসা মানে কি প্রত্যেক 20 বারে একবার আমার ভুল আসতে পারে। তো যাই হোক, এখন ওই জন্য ওরা বলতেছে যে রিমেম্বার ইফ উই আর লুকিং ফর এ ডিফারেন্স that is statistically significant at the 0.05 level, we would falsely reject a true null hypothesis in the long run in 1 out of every 20 comparisons. হ্যাঁ, তাহলে ওই যে ভুল হইতে পারে, মানে যে নাল হাইপোথেসিসটা হয়তো ট্রু, হ্যাঁ, আমার হয়তো বা সেটাকে রিজেক্ট করা উচিত, কিন্তু আমি হয়তো বা রিজেক্ট করতে ব্যর্থ হতে পারি। কয়বারে? প্রতি 20 বারে একবার। সো এই ঘটনা আমার ঘটতে পারে। তো যাই হোক, প্রত্যেকটা অঙ্কের মধ্যে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে তখন আমাদের বুঝতে হবে যে আমার হয়তো বা যে স্যাম্পল আমি ড্র করেছি সেই স্যাম্পলের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। যাই হোক, the more separate tests we conduct, the more likely it becomes that it will claim that some difference is real when it is actually due to chance. For instance, with 6 separate tests, যাই হোক, এখানে দেখো এতগুলো আমাদের অ্যালজেব্রিক ক্যালকুলেশনের মধ্যে যাওয়ার দরকার নাই। আমরা জাস্ট ওই পর্যন্ত বলে ছেড়ে দিতে পারি যে যদি আমরা সেপারেট টেস্ট বেশি করি তত আমাদের চান্সটা বেড়ে যাবে যে likely to becomes that we will claim that some difference is real when it is actually due to chance. তাহলে দেখবা যত সেপারেট টেস্ট তুমি করবা তত তোমার কাছে প্রতিভাত হবে যে এই ডিফারেন্সটা যেটা ক্যালকুলেট করে পেলাম এটা মনে হয় অরিজিনাল ডিফারেন্স, কিন্তু আসলে ওটা অরিজিনাল ডিফারেন্স না, ওটা বাই চান্স একটা ডিফারেন্স তোমার হাতে এসে ক্যালকুলেটেড হয়ে ধরা দিয়েছে। কারণ ওই যে বললাম যে 6 সেপারেট টেস্ট যখন তুমি করবা তখন তো তোমার ওভারল্যাপিং হবে, তাহলে তো তুমি অরিজিনাল এটা আর পাবে না। যাই হোক, তাহলে এগুলাই তুমি বলতে পারো যে অ্যাডভান্টেজ। আরো একটা কথা মনে হয় বলা যায় যে গ্রুপ যখন 2 এর অধিক হয় তখন আসলে আমরা একটা অঙ্কের মাধ্যমে ডিফারেন্সটা নির্ণয় করতে পারি অঙ্কের মাধ্যমে, সেটাও আমরা আসলে বলে দিতে পারি। সেটাও একটা বলতে পারো তুমি অ্যানোভার অ্যাডভান্টেজ। সর্বশেষ দেখো দা এফ ডিস্ট্রিবিউশন, তথা হলো এফ ডিস্ট্রিবিউশনের যে কথা আমি একটু আগে বললাম, সেই এফ ডিস্ট্রিবিউশনের তথা ফিশার্স, এটার নাম দিয়েছে হলো যে ব্যক্তি এটা আবিষ্কার করেছেন তার নাম হলো ফিশার্স। Fishers নামে এখানে the variance ratios in ANOVA are tested for significance with the F distribution. F distribution, a family of distribution that like that T distribution vary in shape according to the number of degrees of freedom
used in calculation. The F distribution begins to look something. এই তুমি এখান থেকে সংজ্ঞাটা নিতে পারো। The F distribution, এই যে আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি। The F distribution begins to look something like the normal curve as degrees of freedom increases, but it always remains positively skewed. Oh yes, positively skewed মানে রাইট সাইডে skewed হবে। তুমি যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা তোমার খেয়াল থেকে থাকে, আমরা বলেছি যে রেজাল্ট যদি পজিটিভ আসে মানে প্লাস, তাহলে সেটা ডান দিকে স্কিউড হবে, ডান দিকে বেঁকে যাবে। আর যদি কখনো রেজাল্ট মাইনাস আসতো তাহলে বাঁ দিকে বেঁকে যেত। আচ্ছা, এখানে বলতেছে যে ইট অলওয়েজ রিমেইনস পজিটিভলি স্কিউড, এটা উই ক্যানট হ্যাভ এ নেগেটিভ এফ ভ্যালু। তার মানে একটা জিনিস ভেরি ক্লিয়ার যে এফ এর রেজাল্ট কখনো নেগেটিভ আসবে না, এটা তুমি এখান থেকে বুঝতে পারো। আরো ক্যালকুলেশন করে যদি ভ্যালু নেগেটিভ আসে তাহলে তোমার বুঝতে হবে যে তোমার অঙ্ক হয়নি। আচ্ছা, বলছে যে অলদো উই ক্যান হ্যাভ এ নেগেটিভ টি ভ্যালু যদিও, তাহলে টি আর এফ এর মধ্যে এখানে একটা পার্থক্য তুমি জানতে পারবে যে টি এর মধ্যে কিন্তু নেগেটিভ ভ্যালু আসে, বাট এফ এর মধ্যে নেগেটিভ ভ্যালু আসে না। Unlike other distributions, the F distribution is described, ওই যে দেখো রাইট সাইড ইজ স্কিউড, ওই যে তোমার বলেছে, তুমি ফিগারটা যদি দেখো, এই যে এই ফিগারটা, তাহলে দেখো সবগুলা রাইট সাইডে কিন্তু স্কিউ। দেখো আমার কিন্তু এই যে রাইট সাইডে চলে গেছে, এই যে রাইট সাইডেই গেছে, কোনো কিন্তু আমার লেফট সাইডে যায় না। যদি এরকম হইতো আর যদি এখান থেকে উঠে এইভাবে লেফট সাইডে যাইতো তাহলে ওটা নেগেটিভলি স্কিউড হতো। তো এনিওয়ে, আমরা যেটা বললাম যে বাই টু টাইপস অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন গ্রুপস এন্ড দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন গ্রুপস, যেহেতু এখানে বিটুইন গ্রুপ ডিফারেন্স ভ্যারিয়েন্স আর হলো উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স কথা বলতে হচ্ছে, তাহলে এখানে আমার দুটা ডিগ্রিজ অফ ফ্রিডম বের হবে। দ্য ফর্মার ডিগ্রিজ অফ ফ্রিডম বি, আচ্ছা ওকে ওকে, তাহলে এখানে দেখো যে প্রথম গ্রুপ ডিগ্রিজ অফ ফ্রিডম কে আমরা বলছি বিটুইন, ওই জন্য বি দিয়েছে একটা, দেখো আর ডিটারমাইন্ড বাই কে মাইনাস ওয়ান, এই যে সূত্রগুলো দিয়ে দিল এখানে, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে আমার এগুলো লাগবে যে আমার বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্সের আমার ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেশনের সূত্র হলো কে মাইনাস ওয়ান, হোয়ার কে সমান সমান নাম্বার অফ গ্রুপস। আমার যদি তিনটা গ্রুপ থাকে তাহলে কে হলো 3 মাইনাস 1, তাহলে আমার রেজাল্ট হবে 2, তার মানে হলো ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন তখন হবে 2। আচ্ছা, ইফ উই আর এক্সামিনিং 4 ডিফারেন্ট গ্রুপস, তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন হবে 4 মাইনাস 1, as simple as that, right? তাহলে আমার 3 হবে। এখানে বলছে দেখো বিকজ 3 গ্রুপ মিনস আর ফ্রি টু ভেরি, whereas the fourth is determined, যেটা আমি ওই যে ডিগ্রিজ অফ ফ্রিডমের তোমাকে বলের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে বিভিন্ন কালারের বল, সেখানে আমাদের সর্বশেষটা তোলার ক্ষেত্রে কোনো ফ্রিডম থাকে না, রাইট? ওই জন্য আমরা 1 মাইনাস করি। আচ্ছা, এইখানে পরেরটা দেখো বলছে দা উইদিন গ্রুপ গ্রুপ ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে হবে, যে ডি এফ ডাব্লিউ দেখো বলেছে, আর ডিটারমাইন্ড বাই এন মাইনাস কে। দেখো এখানে হোয়ার এন সমান সমান বলছে টোটাল নাম্বার অফ কেসেস ইন অল গ্রুপস। দেখো if we were examining 4 groups of 25 members each, আমরা হয়তো এত বড় অঙ্ক করবো না, বাট এখানে এক্সাম্পল দিচ্ছে যে যদি আমার 4টা গ্রুপ হয় এবং প্রত্যেক গ্রুপে যদি 25 জন করে স্টুডেন্ট থাকে, তাহলে 4 25 কত হবে 100, তাহলে 100 মাইনাস হবে আমার গ্রুপ 4টা, তাহলে 100 মাইনাস 4 সমান সমান 96 আমার হলো ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন। তাহলে দেখো তাহলে 96 কি? হ্যাঁ হ্যাঁ 96 এটা কি বের হইল? এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন, বুঝছো? ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন, কারণ ওই যে একটু আগে আমরা উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স তোমাকে বুঝাতে গিয়ে বলেছিলাম জি স্যার, যে ইন্ডিভিজুয়াল স্কোর থেকে তোমার কিন্তু আমার হবে, তাই উইদিন যখন বলবা তখন ইন্ডিভিজুয়াল সকল ইনক্লুডেড হবে। তা আমাদের অবশ্য এত বড় হবে না, কারণ আমার হয়তো 5 জন করে স্টুডেন্ট যদি 3টা গ্রুপে থাকে তাহলে হয়তো 15 হলো, 3 5 15 15 মাইনাস আমার গ্রুপ 3, তাহলে
তার মানে স্যার ওই যে ওগুলো 3 4 -1 ওগুলো বিটুইন ছিল তাই না? হ্যাঁ 4 -1 ছিল বিটুইন, এক্স্যাক্টলি, ইয়েস। আর এই যে 100 -4 এটা হলো উইদিন, বুঝতে পারছো? তো আমার অঙ্ক যেটা আমি করাবো সেটা হলো 3টা গ্রুপ। তাহলে তুমি বিটুইন হচ্ছে তোমার কে, তাহলে 3 -1, তাহলে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কত? 2 বিটুইন, কথা বুঝছো? ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন হবে 2, আর ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন হবে তাহলে আমার যদি 5 জন স্টুডেন্ট হয় প্রত্যেক গ্রুপে, আমার গ্রুপ যদি 3টা হয়, তাহলে এন কত হলো? 3 5 15, তাই না? বুঝো নাই? মাইনাস গ্রুপ আমার কয়টা? স্যার গুলাই যায়। আরে আচ্ছা, অঙ্ক করার সময় এগুলো ক্লিয়ার হবে। তো যাক, আমার থিওরি আলোচনা শেষ। আমার আসলে এই যে একটা অঙ্ক, এটা তোমাদের কোন সালে জানি এসেছিল, মানে এই অঙ্কটা এখানে ধরা যায় কিনা। আমার কয়টা স্টুডেন্ট দেখি, 1 2 3 4 5 6টা করে স্টুডেন্ট, তাহলে আমার গ্রুপ হলো 3টা। এখানে দেখো বলছি ডিফাইন অ্যানোভা, ডিস্টিংগুইশ বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স এন্ড উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স। এই যে দেখো এটা তোমার থিওরি হিসেবে এসেছে। ক্যালকুলেট অ্যানোভা from the following data and show at 5% level of significance. 5% মানে কিন্তু 0.05, যেটা আমি আগে তোমাদেরকে বলেছি, that whether length of education has any effect on exam performance. এটা আমার কিন্তু হাইপোথেসিস বলে দিল, যে এই হাইপোথেসিসটা আমার টেস্ট করতে হবে যে আমার length of education has any effect on exam performance, আমার এক্সাম পারফরম্যান্সের উপর কোনো ইফেক্ট আছে কি না। length of education মানে হলো যে আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এইখানে দেখো বলেছে সফোমোর, জুনিয়র এন্ড হলো সিনিয়র। সফোমোর বলতে মনে হয় বোঝানো হয়, তুমি যতটুকু আমার মনে পড়ে তুমি ডিকশনারিতে দেখো, যারা ফ্রেশার্স যারা আসে আমরা ফার্স্ট ইয়ার বলতে পারি। জুনিয়র মনে হয় বলা হয় সেকেন্ড ইয়ার যারা পড়ে, সিনিয়র মনে হয় বলা হয় যারা থার্ড ইয়ারে পড়ে। তাহলে 3 ইয়ারের স্টুডেন্টের কথা এখানে বলা আছে। আমরা দেখার চেষ্টা করব যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যখন আসে আমরা ধরেই নেই তারা একটু কম জানে, কারণ কম পড়ার সুযোগ পায়। যখন থার্ড ইয়ারে উঠবে বা সেকেন্ড ইয়ারে উঠবে তারা বেশ কিছু জিনিস বাই দিস টাইম পড়ে ফেলবে। তাহলে আমরা বুঝতেই পারবো যে পরবর্তীতে তাদের যদি কোনো পরীক্ষা আমরা নেই, তাহলে হতে পারে এই 3 ইয়ারের স্টুডেন্টকে মিলে যদি পরীক্ষা নেই, তাহলে আমাদের প্রত্যাশা থাকবে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের চেয়ে ভালো করবে। কথা বুঝতে পারছো? এক্সাম পারফরমেন্স, এটা আমাদের একটা লেম্যান ধারণা, কিন্তু এইটাই যে ট্রু হবে উই ডোন্ট নো। আমরা ক্যালকুলেট করে অঙ্ক করে শেষে আমরা দেখবো যে আমাদের ডিসিশন আসলে কি দাঁড়ায়। তাহলে আমার এইখানে হাইপোথেসিস দেখো, প্রথমে হাইপোথেসিস ধরতে হবে। তাহলে হাইপোথেসিসটা আমার কি হবে? আমার নাল হাইপোথেসিসে আমি ধরবো যে কোনো ইফেক্ট নাই, তাই না? তাহলে আমি বলবো যে দ্য লেংথ অফ এডুকেশন হ্যাজ নো ইফেক্ট অন এক্সাম পারফরমেন্স। ওকে, তাহলে আমি কি ধরবো? দ্য লেংথ অফ এডুকেশন হ্যাজ নো ইফেক্ট অন এক্সাম পারফরমেন্স, এটা হবে আমার নাল। আর অল্টারনেটিভ এর ঠিক উল্টোটাই হলো অল্টারনেটিভ। আমার ক্লিয়ার? জি স্যার, হাইপোথিসিস তো ঠিক আছে, কিন্তু এটা সফোমোর কি যেন বললেন এগুলো। সফোমোর আমার মনে হয় তুমি ডিকশনারিতে দেখো, ফ্রেশার্স যারা, ফ্রেশার্স কারা? ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। দেখো ডিকশনারিতে। আর এই সিনিয়র জুনিয়র তাহলে কাদের বলছে? অন্যান্য ব্যাচদের বলছে? জুনিয়র সেকেন্ড ইয়ার কে হয়তো ধরতে পারো, সিনিয়র থার্ড ইয়ারের স্টুডেন্ট কে তুমি ধরতে পারো, বুঝো না? তো এই হলো মূলত তোমার অঙ্ক। তাহলে তোমার নাল যদি হয় the length of education has no effect on exam performance, তাহলে তোমার অল্টারনেটিভ হবে the length of education has an effect on exam performance. আচ্ছা, এই অঙ্ক যেহেতু অনেক বড়, আমি আর আমার আরেকটা ক্লাস আছে মাস্টার্স এর সঙ্গে, সো আমি তোমাদের এখানেই হোল্ড করলাম। আজকে করেন না।
আজকে এই পর্যন্তই থাকুক, আমরা কালকে ম্যাথ ধরবো ইনশাআল্লাহ। এবং স্যার তোমরা, থার্ড পেজটা একটু দিবেন। আমি সবটাই তোমাদের পাঠিয়ে দেবো এখন, এই ম্যাথটা সহকারেই সব পাঠিয়ে দিচ্ছি রাবেয়াকে, রাবেয়া তোমাদের কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? জি আমি স্যার। পুরোটাই দিয়ে দিতেছি আগাম, এই ম্যাথ থিওরি সব তোমরা একটু পড়ো। কালকে আবার আমার সাথে তাহলে কথা হবে ইনশাআল্লাহ। কালকেও ধরো তোমাদের সাথে ক্লাস আমার 11টাই হবে। আজকে ধরো হয়তো ক্লাসের প্রিপারেশন নিতে একটু সময় লাগছে, কালকে 11টাই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যার, তাহলে তোমার ভালো থেকো, বলো। স্যার ওই যে আজকে যারা অ্যাটেন্ড ছিল তাদের স্ক্রিনশট আর কি নিয়ে আমি আপনাকে মেল করছি, কিন্তু স্যার কয়েকজন আর কি বাদ গেছে, মানে একজনের ওয়াইফাই চলে গেছিল। তারপর হচ্ছে স্যার মানে এদেরটা আবার আর কি স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছি স্যার আপনাকে। স্যার এখানে একটা কথা ছিল স্যার, অনলাইন ক্লাসে স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার কতটুকু যৌক্তিক স্যার? কারণ অনেকে আসছে, আবার অনেকে স্যার নেটওয়ার্ক ড্রপ করে স্যার। আমার নিজের ক্ষেত্রে হয় স্যার, আমি বাসা থেকে 5-7 মিনিট হেঁটে যাই, বাইরে বসে বসে ক্লাস করি স্যার। আজকে আমি এক মানে বাসায় এসে ক্লাস করতেছি স্যার, এখন কি স্যার মাঝখানে সাবজেক্ট সময় নেটওয়ার্ক ড্রপ করছিল স্যার। না দ্যাটস ওয়াই শোনো, আমার ক্ষেত্রে না সেম স্যার। শোনো, অনেকেই না স্যার এটা জানে না আমরা, যে এখন ক্লাসে যায়। না, একটা জিনিস হলো যে আমি এটা নিয়ে রাখি, এবং এটা আমাদের একটু আলোচনা হবে আসলে, যে আমরা ডেফিনেটলি শিথিলতা থাকবে। আমি তো বলেছি যে আগের মতো ধরো যে হয়তো কোনোদিন অ্যাটেন্ড করে নাই সেও কিছু মার্কস পাবে। আগে ধরো যে অ্যাটেন্ড করে নাই সে তো পরীক্ষাই দিতে পারতো না, রাইট? নন কলেজিয়েট হতো, অনেক ধরনের ঝামেলা। তো এবার আমি নিশ্চিত যে এই ধরনের বিষয়গুলো আমাদের কনসিডারেশনের মধ্যে থাকবে। এবং তোমাদের যখন 15 দিন তোমরা সময় পাবা, তার আগে তো ধরো আমরা আর একটা মিড টার্ম নিব ওই 15 দিনে, কথা বুঝো তো? এবং এখন তো আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফাইনাল করতে পারছি না, তো আমরা একটা মিটিং হবে, মিটিং এ আমাদের আলোচনা করে একটা মানদণ্ড আমরা ঠিক করব, এবং অবশ্যই সেটা আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, কিন্তু স্যার একটা কথা ছিল যে আমাদের যখন ক্লাস হয় ভার্সিটিতে, তখন কিন্তু স্যার আমাদের 80 জনের মধ্যে কখনোই 70 জনের কম আসে না স্যার। আমরা স্টুডেন্টের হিসেবে, আপনি জানেন স্যার এটা। তো এইখানে স্যার হাইয়েস্ট আসলে আমাদের 40 থেকে 42 জন আসতে পারে, বা খুব বেশি হলে স্যার 45 জন। তাহলে স্যার এটা অ্যাটেন্ডেন্সের হিসাব করে স্যার মার্ক দেন না স্যার। আরে তোমাদের এত চিন্তা করার দরকার নাই, আমি তো বললাম যে হ্যাঁ, একটা জিনিস আমরা অবশ্যই করব না যে আমাদের স্টুডেন্টরা কোনোভাবে বঞ্চিত হয়, এইটা তোমরা মাথার থেকে একেবারে আউট করো, কথা বুঝছো? স্যার ওই অ্যাটেন্ডেন্সের ম্যাটারটা থাকলে স্যার অনেকেই স্যার এটা মানে আউট করতে পারে না স্যার। আমাদের ভার্সিটিতে কালচারটা এখন হয়ে গেছে এরকম স্যার, যারা হয়তো লেটে আসছে বা ইয়া হচ্ছে তারা স্যার অনেক বেশি মানে গ্রুপ, আমাদের যে গ্রুপটা আছে ওইখানে অনেক বেশি ডিসকাস হচ্ছে যে আমি মিস করছি, এই করছি। সময় নিজেই স্যার ক্লাসে মনোযোগ দিতে পারে নাই, কে কখন ইন করতেছে, কে কখন বাইরে যাচ্ছে, এগুলো সে চেক করতে পারছে না, তার সমস্যা হয়ে যাচ্ছে স্যার। ম্যাক্স আমাদের কেউই চায় না যে স্যার আসলে এটা হোক, আর হলে অনেকেই স্যার সমস্যায় পড়বে। দু একজন স্যার মানে একটু মাতব্বাড়ি করবে। আর স্যার কোন ডিপার্টমেন্টে 50% এর উপরে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না এখন পর্যন্ত, 36টা কোন ডিপার্টমেন্টে না। আমি ওই জন্য আমি তোমাদের আছে স্যার। শোনো, তোমাদেরকে ওই জন্য, হ্যাঁ কি বললা শুনি নাই, আরেকবার বলো। ওর মানে মেবি স্যার নেটের সমস্যা স্যার বলছে আমাদেরকে অটো প্রমোশন দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ, তোমাদের তো প্রমোশনের কথা। অটো প্রমোশন তো ধরো হয়েই গেছে, কথা বুঝছো? তোমাদের এই যে বেসিক্যালি 1 তারিখ থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা, বাট সেটা হয়তো বা রেসপেক্টিভ কোর্স টিচার হয়তো 1 সপ্তাহের মধ্যে শুরু করতে পারে বা 1 সপ্তাহ পরে শুরু করতে পারে। সো আমি এখন পর্যন্ত রিটেন কোনো ডকুমেন্টস পাইনি যে যাতে লেখা আছে তোমাদের অটো প্রমোশন দেয়া হলো, কিন্তু অটো ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আমি ওই জন্য দায়িত্ব নিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয় যে অটো প্রমোশন দেওয়া হয়েছে, বাট তোমার অন্য সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে। এটা কিন্তু একদিক থেকে ভালো, যাতে করে তোমরা সেশন জানো। তো হয়তো 2-1 মাস 2-3 মাস একটা ডিফার করলো, এখন এটা তো করার কিছু নাই, আমরা সবাই সাফার করেছি। তো যাই হোক, আমরা ধরো অনলাইনে ক্লাস নেওয়াচ্ছে, ফিজিক্যালি ক্লাস নেওয়া আমরাও ভালো পছন্দ করি,
তো জি, স্যার। তোমরা মাথা থেকে আউট করো, আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে স্টুডেন্টদেরকে কোনোভাবেই আমরা বঞ্চিত করবো না ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি। তোমরা ভালো থেকো, কালকে আবার ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।